আজ আমরা তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। আমরা দেখেছিলাম যে যখনই কোনো স্থানে কোনো পদার্থ থাকে, সাধারণ তাপীয় উত্তেজনার কারণে তাদের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় এবং এই যে কম্পনটা আছে সেই কম্পনের বিস্তার, মানে কম্পনটা বেশি হবে না কম হবে, তা মূলত নির্ভর করে এদের তাপীয় শক্তির উপরে। এখন কোনো পদার্থকে যখনই বাইরে থেকে তাপীয় উত্তেজনা দেওয়া হচ্ছে বা তাপ দেওয়া হচ্ছে, এই তাপটা কি করছে, এদের এই যে কম্পন শক্তি যে আছে বা এই কম্পন প্রবণতা যে আছে, সেই কম্পন প্রবণতা বৃদ্ধি করবে। কম্পন প্রবণতা বৃদ্ধি করার অর্থই হচ্ছে যে এরা আগে যা কাঁপতো এখন তার থেকে বেশি কাঁপবে। এদের মধ্যে কম্পনটা বেশি হলে কি হচ্ছে, এদের মধ্যে যে আন্তরাণবিক বন্ধন আছে বা সংশক্তি বল আছে, সেই সংশক্তি বলের পরিমাণটা কি হবে, কমতে থাকবে। এবং যখনই সংশক্তি বলের মান কমতে থাকবে তখনই এদের বন্ধনটা দুর্বল হয়ে যাবে এবং ফলে কি হবে, এরা একে অপর থেকে দূরে সরে যাবে। তাহলে এই পরমাণুগুলো বা এই অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়াটাই হচ্ছে প্রসারণের মূল কারণ। এবং তরলের ক্ষেত্রে এদের মধ্যে দূরত্ব এমনিতেই বেশি থাকে কঠিনের তুলনায়, এবং দূরত্ব বেশি থাকার জন্য এদের মধ্যে বন্ধনটা তুলনামূলক দুর্বল হয়। ফলে কি হচ্ছে, ফলে অল্প পরিমাণ তাপ শক্তি দিলেই এদের মধ্যে একটা প্রসারণ দেখা যায়। সেই কারণে দেখা যাচ্ছে যে কঠিন পদার্থের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ তুলনামূলক বেশি হয়। এখন এই যে তরলের প্রসারণ বললাম, সেই প্রসারণটা পরিমাপ করতে গেলে আমাদের প্রসারণ গুণাঙ্ক দেখতে হবে। এবার তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকে না, যে পাত্রে রাখবো সে সেই পাত্রের আকারে ধারণ করবে। ফলে তরল পদার্থের বা কোনো নির্দিষ্ট পরিমাণ তরলের ক্ষেত্রে দেখা যায় যে সেই তরল পদার্থের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল থাকে না, কিন্তু নির্দিষ্ট পরিমাণ তরল নির্বার আয়তন কিন্তু নির্দিষ্ট থাকে। সেই কারণে আমরা বলতে পারি তরল পদার্থের বা যে কোনো তরলেরই দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নেই, কারণ তরল পদার্থের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা নির্দিষ্ট কোনো ক্ষেত্রফল থাকে না। তাই তরল পদার্থে কি থাকে, নির্দিষ্ট আয়তন থাকে, এবং নির্দিষ্ট আয়তন থাকার জন্য তরল পদার্থের কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক রয়েছে। তাহলে তরল পদার্থের এই আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা কি হবে? দেখো, আমরা পেয়েছিলাম গামা সমান সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা ছিল কঠিন পদার্থের ক্ষেত্রে। আমরা একই যুক্তিতে বলতে পারি তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান V ফাইনাল মাইনাস V ইনিশিয়াল বাই V ইনিশিয়াল ইন্টু T ফাইনাল মাইনাস T ইনিশিয়াল। আসলে আমরা কি করছি, অন্তিম আয়তনকে V ফাইনাল, প্রাথমিক আয়তনকে V ইনিশিয়াল, প্রাথমিক তাপমাত্রাকে T ইনিশিয়াল বা T সাফিক্স I এবং অন্তিম তাপমাত্রাকে T সাফিক্স F বা T ফাইনাল দিয়ে প্রকাশ করেছি। এখন আমরা একটা পরীক্ষা করব। সেই পরীক্ষার আগে আমি একটু বলে দিই যে যদি আমরা দেখি কঠিন পদার্থ এবং তরল পদার্থের আকার বা আকৃতি বা গঠনগত মূল যে পার্থক্য, যে সেটা দেখতে চাই, তাহলে আমি একটা ছবির সাহায্যে আগে একটু বোঝাচ্ছি। যদি তোমরা দুটো ছবি ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমরা ছবির বাঁ দিকে আমরা কঠিন পদার্থকে এঁকেছি, এবং এই কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো তাদের বিশেষ যে বৈশিষ্ট্যগুলো এখানে আমরা বুঝিয়েছি। যে আমরা কি বলছি, যে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে দেখো ব্যবধান কিন্তু তুলনামূলক কম থাকে। কেন? তাদের ঘনত্ব বেশি হয়, এবং এদের প্রত্যেকের ক্ষেত্রে মানে একজনের সাথে অন্যজনের যে ব্যবধান সেটা সর্বদা সুনির্দিষ্ট থাকে, অর্থাৎ নিয়মিত ব্যবধান থাকে। এছাড়াও আমরা কি বলতে পারি যে এদের মধ্যে বন্ধনটা খুব দ্রুত বা দৃঢ় ঘটে, দৃঢ় বন্ধন থাকে। এবং আমরা আরেকটা কথাও যেটা বলতে পারি যে এই যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো তাপের সুপরিবাহী হয়, অর্থাৎ এই যে অণুগুলো রয়েছে একটা অণুকে তাপ দিলে খুব দ্রুত সেই তাপ পার্শ্ববর্তী অণুগুলোতে ছড়িয়ে পড়তে পারে, এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে প্রসারণটা খুব দ্রুত গতিতে ঘটতে পারে। যদি আমরা
তরল পদার্থের ক্ষেত্রে যদি দেখি, তোমরা খেয়াল করে দেখো, তোমরা যদি তরল পদার্থের ছবিটাতে ভালো করে খেয়াল করো, তোমরা দেখতে পাবে যে এখানটায় অণুগুলোর মধ্যে ব্যবধান সুনির্দিষ্ট নয় এবং ব্যবধান তুলনামূলকভাবে অনেক বেশি। ফলে কি বলতে পারি, তরল পদার্থের ঘনত্ব কম থাকে, তরল পদার্থের মধ্যে ব্যবধান অনিয়মিত এবং ব্যবধান অনেক বেশি, এবং তার জন্য কি হচ্ছে, বন্ধনটা খুব দুর্বল। তাছাড়া তরল পদার্থ কি হয়, চারিত্রিকভাবে না তাপের কুপরিবাহী হয় সাধারণত, কিছু কিছু ক্ষেত্রে যদিও ব্যতিক্রম থাকে, এবং এদের মধ্যে ব্যবধান বেশি হওয়ার জন্য তাপ কিন্তু দ্রুত সংবাহিত হতে পারে না, ফলে এদের প্রসারণও ধীর গতিতে ঘটে। তার মানে যদি কোনো সংস্থায় বা একসাথে কঠিন এবং তরল পদার্থ উভয় পদার্থই থাকে, সেক্ষেত্রে কঠিনের প্রসারণ দ্রুত ঘটবে, তরলের প্রসারণ তুলনামূলক পরে ঘটবে। অর্থাৎ প্রথমে প্রসারিত হয়ে যাবে কঠিন পদার্থ এবং তার কিছুক্ষণ পরে ধীরে ধীরে প্রসারিত হবে তরল পদার্থ। তাহলে এই ধারণা থেকে আমরা শুরু করছি আমাদের পরবর্তী একটা পরীক্ষা। আমরা আমাদের পরীক্ষার স্বার্থে একটি কাচের পাত্র নিয়েছি, যে কাচের পাত্রে কিছু পরিমাণ তরল রয়েছে। তরলের আয়তন এখন হচ্ছে V1 এবং এক্ষেত্রে তরল এবং পাত্র উভয় তাপমাত্রা হচ্ছে T1। আমরা কি করলাম, এবার হচ্ছে এই পাত্রকে বাইরে থেকে তাপ সরবরাহ করলাম। যখনই এই পাত্রকে আমি বাইরে থেকে তাপ সরবরাহ করলাম, তারপরে কি হবে, তাপটা পাত্র এবং তরল উভয়ই গ্রহণ করবে। কিন্তু আমরা কি দেখেছি, আমরা আমাদের জাস্ট আগের আলোচনাতে দেখেছিলাম যে তাপ কিন্তু প্রথমে কঠিন পদার্থ গ্রহণ করবে এবং কঠিন পদার্থ খুব দ্রুত প্রসারিত হতে থাকবে। তাহলে কি ঘটবে, সেই যে তাপ আমি দিচ্ছি সেই তাপের প্রভাবে প্রথমে কঠিন পদার্থ অর্থাৎ কাচের পাত্র প্রসারিত হবে, তরল কিন্তু তখনও প্রসারিত হতে পারবে না বা হবে না। এবং এরপর যখন আমি তাপ ক্রমাগত দিতে থাকবো, কঠিনের প্রসারণ হয়ে যাওয়ার পরবর্তীতে তাপ এসে পৌঁছবে তরল পদার্থে এবং তারপরে কিন্তু আবার তরল সেও প্রসারিত হতে শুরু করবে। তাহলে এবার আমরা বলছি যে তাপ দিতে শুরু করলাম এবং যখন প্রথম ক্ষেত্রে যখন শুধুমাত্র তাপটা কঠিন পদার্থ গ্রহণ করে কঠিন পদার্থ দ্রুত প্রসারিত হবে, সেই ক্ষেত্রে পাত্রের প্রসারণ ঘটবে কিন্তু তরল কিন্তু প্রসারিত হতে পারবে না। এবার পাত্রের প্রসারণ হয়ে যাওয়া মানে কি, পাত্রের আয়তন বড় হয়ে যাওয়া। এবার যখনই আয়তনটা বেশি হয়ে যাবে তখন কিন্তু তরল স্তম্ভ বা তরলের লেভেলটা একটু হলেও নেমে যাবে। তাই ছবির মাধ্যমে সেটা আমরা একটু এবার বোঝাই। দেখো তাহলে আমরা ছবিতে দেখো এবার যে কি দেখতে পাচ্ছি, যে প্রথমে পাত্রের যে আয়তন ছিল এখন পাত্রের আয়তন প্রসারিত হয়ে গেছে। পাত্রের আয়তন প্রসারিত হলে কি হবে, তরলের যে লেভেলটা ছিল, তরলের যে উচ্চতা ছিল বা তরল স্তম্ভের যে লেভেল ছিল বা উপরিতল ছিল, তা কি হবে, ধীরে ধীরে কমে যাবে, কারণ এবার আয়তনটা বড় হয়ে গেছে। তাহলে আয়তন যখনই বড় হয়ে যাচ্ছে তখন তরলের লেভেলটা একটু কমে গেল। এখন কি হয়েছে, এখন কিন্তু আমরা ধরতে পারি যে তাপ দেওয়ার ফলে পাত্রের তাপমাত্রা T2 হয়ে গেছে, কিন্তু তরল কিন্তু এখনো প্রসারিত হতে পারেনি, ফলে তরল এখনো তাপ পায়নি। ফলে তরলের যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু এখনো T1-এই থেকে গেছে। এবং কি হচ্ছে, এখনকার যে আয়তনটা সেটা দেখাচ্ছে V2। তাহলে আগে আয়তন ছিল V1, এখন আয়তনটা দেখাচ্ছে V2 এবং V2টা কম, V1-এর থেকে V2টা কম। কেন কম, কারণ পাত্রের প্রসারণ হয়েছে। তাই তরলের আয়তন কমে যাওয়ার কারণটা হচ্ছে পাত্রের প্রসারণ। তাহলে যতটা পাত্রের প্রসারণ হবে ঠিক ততটাই তরলের আয়তন কমবে। তাই তরলের আয়তন যে হ্রাস পেয়েছে বলে আমাদের মনে হচ্ছে, আসলে কিন্তু তরলের আয়তন একই আছে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে যেহেতু উপরিতলের লেভেলটা কমে গেছে, আমার মনে হচ্ছে যে তরলের আয়তন তো কমে গেছে। তাহলে এই আপাত আয়তন হ্রাস কত তরলের ক্ষেত্রে, আমার মনে হচ্ছে আয়তন কমে গেছে। সেই কতটা কমে গেছে, প্রথমে আয়তন ছিল V1, এখন কমে হলো V2, তাহলে কমে গেল কত, V1 মাইনাস V2। তাহলে এই যে আয়তন হ্রাস সেটা কার কারণে, পাত্রের প্রসারণের কারণে। তাই পাত্র কতটা প্রসারিত হলো, একই পরিমাণ, কারণ পাত্র যতটা প্রসারিত হবে তরলেরও আয়তন হ্রাস ঠিক ততটাই হবে। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি পাত্রের প্রসারণ হচ্ছে V1 মাইনাস V2। এরপরে কি হবে, আমি তো এখনো তাপ দিয়েই যাচ্ছি, পাত্র যতটা প্রসারিত হওয়া ততটা প্রসারিত হয়ে গেছে, সেই অবস্থার ছবি আমরা এঁকেছি। পাত্রের প্রসারণ বন্ধ হলে ধীরে ধীরে কি হবে, তাপ এসে পৌঁছবে তরলে, তখন কি হবে, তরল পদার্থ বেশি প্রসারিত হবে। আর আমরা এটাও দেখেছিলাম
যে কঠিনের তুলনায় তরলের প্রসারণ কিন্তু অনেক বেশি ঘটে। ফলে কি হবে, এবার যখন তরল প্রসারিত হতে থাকবে শুরু করবে, তরল প্রসারিত হবে এবং এই প্রসারণের মান কঠিন পদার্থের প্রসারণ থেকে কিন্তু অনেক বেশি, অর্থাৎ পাত্র যতটা প্রসারিত হয়েছিল তার তুলনায় তরল অনেক বেশি প্রসারিত হবে। তাই সেক্ষেত্রে আমাদের ছবিটা কেমন হবে সে আমরা এবার একটু দেখে নেব। এবার তোমরা ছবিটাতে ভালো করে দেখো, যেটা আমরা দেখছি যে কি হচ্ছে, এবার তরল পদার্থ এবার প্রসারিত হবে, হচ্ছে কঠিন পদার্থ আর কিন্তু প্রসারিত হবে না। এর ফলে কি হচ্ছে, তরল প্রসারিত হতে শুরু করলো। তাই তরল আগে মানে আমার দ্বিতীয় ছবি অবধি যেখানটায় পাত্রের প্রসারণ ঘটেছিল সেক্ষেত্রেও কিন্তু তরলের তাপমাত্রা T1ই ছিল। এখন কি হলো, তরলের তাপমাত্রা বাড়তে শুরু করলো এবং তাপমাত্রা যত বাড়ছে তত আয়তনও বাড়ছে। বাড়তে বাড়তে যখন তরলের তাপমাত্রা T1 থেকে বেড়ে T2 তে পৌঁছলো, তখন তরলের আয়তন V2 থেকে বাড়তে শুরু করে V3 অবধি পৌঁছলো। তাহলে আমরা যদি দেখি, তরলের প্রসারণ শুরু হওয়ার পূর্বে তরলের আয়তন ছিল V2 এবং তরলের প্রসারণটা যখন শেষ হয়ে গেল তখন তরলের আয়তন বেড়ে দাঁড়ালো V3। তাহলে তরলের প্রকৃত প্রসারণ কত হলো, বা এক্ষেত্রে আমরা যদি বলি তরলের প্রসারণ কত, তাহলে আমরা বলতে পারি V3 মাইনাস V2, কারণ V2 থেকে বেড়েই V3 হয়েছে। তাহলে দেখো এখানটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আসছে যে তরলের প্রকৃত প্রসারণ, আমি প্রসারণই বলতে পারতাম, তাহলে প্রকৃত কেন বলছি তার কারণটা আমরা দেখো বলতে পারি যে এবার আমরা এই ঘটনাটা বাদ রেখে এবার আমরা ভাবলাম যে তরলকে আমরা প্রসারণের পূর্বে একদম আমাদের ঘটনা যখন শুরু হলো সেই অবস্থায় তরলের আয়তন ছিল কত, V1। তাপ দিলাম, একদম শেষে তরলের আয়তন কত দাঁড়ালো, V3। তাহলে আমরা যদি মাঝের ঘটনাটা উপেক্ষা করতাম, যদি মাঝের ঘটনাটা আমরা না দেখতাম, তাহলে আমাদের মনে হতো কি তরলের প্রথমে আয়তন ছিল V1, শেষে আয়তন দাঁড়ালো V3। তাই তরলের প্রসারণ কোনটা হলো, V3 মাইনাস V1। কিন্তু আমরা কি দেখছি যে তরলের প্রসারণের আগেও পাত্রের একটা প্রসারণ ঘটেছে। তাহলে পাত্রের প্রসারণের ঘটনা যখন দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে তরলের প্রসারণটা হচ্ছে V3 মাইনাস V2। তাহলে এদের মধ্যে কোনটা তরলের প্রকৃতভাবে প্রসারণ হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে আমরা যেমন প্রথম অধ্যায় থেকে প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্টে এসেছি, অর্থাৎ পাত্রের প্রসারণের কথা যদি না ধরতাম তাহলে আমরা বলতে পারতাম V1 এবং V3-র যে অন্তরফল, অর্থাৎ V3 মাইনাস V1টা তরলের প্রসারণের সাথে সত্যি ঘটনা না, সেই জন্য কি বলা হচ্ছে তরলের আপাত প্রসারণ, মানে আমরা দেখে মনে হচ্ছে আপাতভাবে প্রসারণ হচ্ছে V3 মাইনাস V1। কিন্তু আমরা যদি প্রকৃত ঘটনাটা বিশ্লেষণ করি তাহলে আমি পেয়ে যাব প্রকৃতভাবে তরলের প্রসারণটা V2 থেকে শুরু হয়ে V3 অবধি হয়েছে। সেই কারণে V3 মাইনাস V2 কে বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে আমি আশা করি তোমাদেরকে প্রকৃত এবং আপাত প্রসারণের মধ্যে মূল পার্থক্যটা বোঝাতে পারলাম। এবার তোমরা যদি তোমাদের এই ছবিটা ভালো করে দেখো, আমি দেখো বলছি যে তরলের প্রথমে আয়তন ছিল V1, যখন পাত্র প্রসারিত হয়ে গেল তখন পাত্রের প্রসারণের জন্য তরলের আয়তন দাঁড়ালো V2। তাহলে মাঝের এই যে অংশটুকু, সেই অংশটুকু কি তরলের অবনমন। তাহলে এই অবনমনটা কেন হয়েছে, পাত্রের প্রসারণের জন্য। তাহলে এইটুকু হচ্ছে পাত্রের প্রসারণ লিখেছি। এখন তরলের প্রথমে আয়তন কত ছিল, V1, এই যে এই লেভেলটাকে আমি আরেকটু এক্সটেন্ড করলাম, তাহলে এই লেভেলটা ছিল হচ্ছে V1। শেষে তরলের আয়তন কত হলো, V3। তাহলে এইটুকু তো একটা প্রসারণ হলো। আমি যখন তাপ দিতে শুরু করলাম তখন তরলের আয়তন ছিল V1, তাপ দেওয়া শেষ করলাম তখন আয়তন দাঁড়ালো V3। তাহলে তরলের প্রসারণ বলে মনে হচ্ছে V3 মাইনাস V1। তাহলে এই যে এইটুকু অংশ, এই অংশটুকু কি বোঝাচ্ছে, এইটুকু বোঝাচ্ছে দেখো V3 মাইনাস V1 মানে তরলের আপাত প্রসারণ। তাহলে এইটুকু হচ্ছে তরলের আপাত প্রসারণ। কিন্তু আমরা যদি খুব ভালো করে দেখি, তরলের যখন প্রসারণটা শুরু হলো তখন তরলের আয়তন ছিল V2, মানে এই জায়গাটা ছিল V2, এবং তরলের যখন প্রসারণ শেষ হলো তখন তার আয়তন হলো V3 এখানটাতে। তাহলে এই যে V3 এবং V2-র যে অন্তরফল, অর্থাৎ এই যে টোটাল অংশটুকু, এই টোটাল অংশটুকু বোঝাচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। দেখো আমি এখানে লিখে দিই তরলের প্রকৃত প্রসারণ। তাহলে তোমরা খুব ভালো করে খেয়াল করো যে এইটুকু ছিল হচ্ছে পাত্রের প্রসারণ, এইটুকু তরলের আপাত প্রসারণ এবং টোটালটা হচ্ছে তোমার তরলের প্রকৃত প্রসারণ। তাহলে আবার বলছি, এই যে এইটুকু হচ্ছে পাত্রের প্রসারণ
এইটুকু হচ্ছে তরলের আপাত প্রসারণ এবং এই টোটালটা মিলে হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে আমি একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। যদি গাণিতিকভাবে লিখতে হয় তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে V3 - V2 সমান সমান তরলের আপাত প্রসারণ। দেখো এই তরলের আপাত প্রসারণ V3 - V1 প্লাস পাত্রের প্রসারণ কি ছিল V1 - V2। তাহলে এটাই হচ্ছে তরলের দুই ধরনের প্রসারণের মধ্যে সম্পর্ক। এখন যদি আমি বলি তরলের কোন প্রসারণটা মৌলিক, দেখো তাহলে আমি বলতে পারবো তরলের প্রকৃত প্রসারণের মান কিন্তু মৌলিক, এটা শুধুমাত্র তরলের প্রসারণের উপর নির্ভর করছে, কিন্তু তরলের আপাত প্রসারণ নির্ভর করছে কিন্তু পাত্রের প্রসারণের উপরে। অর্থাৎ তরলের আপাত প্রসারণকে আমরা কিন্তু মৌলিক করতে পারবো না, কারণ তরলের আপাত প্রসারণ নির্ভর করে মূলত পাত্রের প্রসারণের উপরে। এবার আমরা বিভিন্ন ধরনের প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে মানে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা নির্ধারণ করব। দেখো আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান পেয়েছিলাম গামা সমান সমান ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল ইন্টু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তাই যদি আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যদি বলি, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রসারণ কতটা ছিল V3 - V2 ডিভাইডেড বাই আমাদের প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমরা আয়তনটা শুরু করেছিলাম V1 থেকে, তাই জন্যই আমরা নিচে লিখেছি V1 ইন্টু উষ্ণতার পরিবর্তন উভয় ক্ষেত্রেই T2 - T1 হয়েছে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান V3 - V2 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 - T1। একে আমরা বলছি গামা আর বা গামা রিয়াল। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণটা কত হয়েছিল V1 থেকে বেড়ে V3 হয়েছে, তাই V3 - V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 - T1। এরপরে আমরা কি বলতে পারি পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণ কতটা হয়েছিল V1 - V2 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 - T1, যাকে আমরা বলছি গামা জি। জি কেন গ্লাস, এবং তাহলে আপাত প্রসারণকে গামা সাফিক্স এ দিয়ে প্রকাশ করা হয়েছে। এ কেন, এ কথাটা আসছে অ্যাপারেন্ট বা আপাত কথা থেকে। এবার এদের মধ্যে তার সম্পর্কটা কি হবে সেটা এবার আমরা একটু দেখি। দেখো আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি V3 - V2 সমান সমান V3 - V1 প্লাস V1 - V2। আমরা কি করলাম উভয় পক্ষকে প্রাথমিক আয়তন ইন্টু তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ V1 ইন্টু T2 - T1 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি পেয়ে গেলাম V3 - V2 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 - T1 সমান সমান V3 - V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 - T1 প্লাস V1 - V2 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 - T1। তোমরা খেয়াল করে দেখো আমাদের সমীকরণের বাম পক্ষের অংশটি গামা আর এর রাশিমালা, ডান পক্ষের প্রথম অংশটি গামা এ এবং ডান পক্ষের দ্বিতীয় অংশটি গামা জি এর রাশিমালা। তাই আমরা পেয়ে গেলাম গামা আর সমান সমান গামা এ প্লাস গামা জি, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন পাত্র যেহেতু কঠিন পদার্থ, কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানি আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3। তাহলে গামা ইকুয়াল টু 3 আলফা এবং বিটা সমান সমান 2 আলফা দাঁড়ায়। তাহলে কাচের ক্ষেত্রে গামা জি ইকুয়াল টু 3 আলফা জি, বা অন্য যে কোনো পাত্রের ক্ষেত্রে গামা ইকুয়াল টু 3 আলফা জি বসাই, তাহলে শুধুমাত্র কঠিন পদার্থ হচ্ছে পাত্র। ফলে আমরা কি বলতে পারতাম গামা আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান গামা এ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কের জায়গায় 3 ইন্টু
পাত্রের দৈর্ঘ্য প্রসারণ বা পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা লিখতেই পাই। তাহলে গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস 3 আলফা জি। এই যে সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। তাহলে আমরা তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তরলের দু ধরনের প্রসারণ থাকে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক। কেন থাকে? কারণ তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের প্রসারণ ঘটে, ফলে কিন্তু তরলের প্রসারণটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। সেই কারণে তরলে কিন্তু প্রকৃত এবং আপাত দু ধরনের প্রসারণ থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এরকম থাকে না, কারণ কঠিন পদার্থ নির্দিষ্ট কোনো পাত্রে রাখতে হবে। কঠিন পদার্থ এমনিতেই থাকতে পারে, মানে পাত্র ছাড়াও কঠিন পদার্থ থাকতে পারে বা থাকে। সেই কারণে কিন্তু কঠিন পদার্থের একটি মাত্র প্রসারণ আছে, অর্থাৎ তার যা প্রসারণ ঘটে সেটা তার প্রকৃত মান ধরে নেওয়া হয়। কিন্তু তরলের ক্ষেত্রে কিন্তু প্রকৃত এবং আপাত দু ধরনের মান থাকে। এর মধ্যে কোনটা মৌলিক? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মৌলিক, কারণ এই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র তরলের উপাদানের উপর নির্ভর করে, অন্য কোনো পদার্থের উপরে বা অন্য কোনো কিছুর উপরে নির্ভর করছে না। এখন তাপমাত্রা বাড়লে তরলের আয়তন প্রসারিত হয়, ফলে তরল কি হবে? তরলের ঘনত্ব হ্রাস পাবে। একটা ছোট্ট রাশিমালার সাহায্যে আমরা একটু বুঝে নিতে পারি। আমরা খুব সংক্ষেপে বলতে পারি, আমরা কিছু পরিমাণ তরল পদার্থ নিয়েছি যার ভর m, T1 তাপমাত্রায় সেই m ভরের তরল পদার্থের আয়তন V1 এবং ঘনত্ব D1, T2 তাপমাত্রায় আয়তন দাঁড়াচ্ছে V2 এবং ঘনত্ব দাঁড়াচ্ছে D2। যদি তাপমাত্রা বেশি হয়, অর্থাৎ T1 এর থেকে যদি T2 এর মানটা বেশি হয়, তাহলে আয়তন বেড়ে যাবে, অর্থাৎ V1 এর তুলনায় V2 বড় হবে। তাই D ইকুয়াল টু m/v। তাই D ইকুয়াল টু ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাই D1 সমান সমান m/v1 এবং D2 সমান সমান m/v2। তাই D1/d2 সমান সমান m/v1 ডিভাইডেড বাই m/v2, বা সংক্ষেপে বললে V2/v1। এখন তোমরা দেখতেই পাচ্ছ V1 এর তুলনায় V2 বড়, তাই V2/v1 গ্রেটার দেন 1। তার মানে D1/d2 অনুপাতটাও গ্রেটার দেন 1, অর্থাৎ D1 গ্রেটার দেন D2। তাহলে তাপমাত্রা বাড়লে তরলের ঘনত্ব হ্রাস পাবে, বা তাপমাত্রা হ্রাস করলে তরলের ঘনত্ব বৃদ্ধি পাবে। এরপরে আমরা আলোচনা করব তরলের ব্যতিক্রান্ত প্রসারণ নিয়ে। যখন আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ নিয়ে আলোচনা করব, তখন প্রথম প্রশ্ন যেটা আসে যে এই ব্যতিক্রান্ত প্রসারণটা কি শুধু জলের ক্ষেত্রে দেখা যায়, না অন্য কোনো যৌগের ক্ষেত্রেও দেখা যায়? তাই আমরা বলবো যে এই যে ব্যতিক্রান্ত প্রসারণটা বেশ কিছু মৌলের ক্ষেত্রে দেখা যায়, এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে তরল পদার্থটাকে প্রায় সর্বত্রই প্রায় বিশুদ্ধ আকারে পাই সে হচ্ছে জল। সেই কারণেই জলের ক্ষেত্রে এই ব্যতিক্রান্ত প্রসারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাছাড়াও আমাদের পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগই জলভাগ। তার মানে জলে প্রচুর প্রাণী থাকে, এবং সেই সব প্রাণী বা জীবজগৎ যে আছে তাদের বাঁচার ক্ষেত্রে জলের ব্যতিক্রান্ত প্রসারণে কিন্তু অভূতপূর্ব গুরুত্ব রয়েছে। তাহলে এই জলের ব্যতিক্রান্ত প্রসারণের মূল কারণটা কি? তো জলের ব্যতিক্রান্ত প্রসারণের মূল কারণ জানতে গেলেই আমাদের জানতে হবে ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রোপজিটিভিটি। আমরা জানি যে জল তৈরি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে। এর মধ্যে হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রোপজিটিভ এবং অক্সিজেন হচ্ছে তীব্র ইলেকট্রোনেগেটিভ। আবার হাইড্রোজেন পরমাণুর আকার খুব ক্ষুদ্র, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু আকারে ছোট্ট হয়। তাহলে এবার এর ফলে কি হচ্ছে? এর ফলে যেটা হচ্ছে যে যখন H2O অর্থাৎ জল যখন গঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে ইলেকট্রন জোর খেয়ে অক্সিজেন নিজের দিকে টেনে রাখছে। এর ফলে জল H+OH- আয়নে পরিণত হয়। এবার H+ এবং OH- এর ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেনের আকার খুব ক্ষুদ্র হয়, ফলে হাইড্রোজেনে আধানের ঘনত্ব খুব বেশি হচ্ছে। হাইড্রোজেনের আধান তৈরি হচ্ছে, এই সমপরিমাণ আধান যদি হাইড্রোজেনে তৈরি না হয়ে হয়তো সোডিয়ামে তৈরি হতো, সোডিয়ামে যেহেতু আকার বড়, তাহলে আধানের ঘনত্ব সেক্ষেত্রে অনেক কম হতো। কিন্তু হাইড্রোজেন যেহেতু সর্বাপেক্ষা ক্ষুদ্র মৌল, তাই হাইড্রোজেনের ক্ষেত্রে আধানের ঘনত্ব খুব বেশি হচ্ছে। এবার এর ফলে কি হচ্ছে? হাইড্রোজেন তীব্র ইলেকট্রোপজিটিভ মৌল হিসেবে আচরণ করছে। এবার আমরা কুলম্বের সূত্র কি জানি?
বিপরীত জাতীয় আধানগুলো পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। তাহলে জলেতে একটা অণু নেই, অসংখ্য অণু রয়েছে, সেই অসংখ্য অণুর মধ্যে অনেকগুলো H প্লাস ও H মাইনাস আছে। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এই H প্লাস এবং এই OH মাইনাস এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। এই যে বন্ধনটা তৈরি হচ্ছে, আমি এই বন্ধনটাকে ডটেড লাইন দিয়ে আঁকাচ্ছি। এই যে বন্ধন তৈরি হচ্ছে, এই দেখো H প্লাস OH মাইনাস এর বন্ধন, H প্লাস OH মাইনাস এর বন্ধন, H প্লাস OH মাইনাস এর বন্ধন, H প্লাস OH মাইনাস, এই সব বন্ধনগুলো তৈরি হচ্ছে। এরকম করে অসংখ্য বন্ধন আমরা এখানটা দেখতে পাই। এবার এই যে বন্ধনগুলো তৈরি হয়েছে, এই বন্ধনগুলোর মধ্যে যেহেতু এক্ষেত্রে H প্লাস এবং OH মাইনাস অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন যেহেতু যুক্ত আছে, এই বন্ধনগুলো সাধারণত খুব তীব্রতর হয়। এবার যদি এই যে H প্লাস OH মাইনাস মৌলগুলো বা এই যে মূলকগুলো বা আয়নগুলো, যদি এই আয়নগুলো মানে H প্লাস এবং OH মাইনাসের যে সংগঠনটা আছে তারা যদি সুস্থির হয় অর্থাৎ স্থির থাকে বা এদের কম্পন যদি কম হয়, তাহলে এই বন্ধনগুলো বেশিক্ষণ স্থায়ী হবে বা সুস্থায়ী হবে। এবং যদি H প্লাস OH মাইনাস বা হাইড্রোজেন বা হাইড্রক্সিল যে আয়নগুলো আছে তাদের যে কম্পনটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কম্পন বেশি হওয়ার জন্য বন্ধনগুলো কিন্তু অস্থায়ী হবে এবং ভেঙে যাবে। তাহলে এবার কি হচ্ছে দেখো, যখন এই বন্ধনটা আছে তখন তার মধ্যে কম্পনটা কম আছে, আর কম্পন কখন থাকে যখন তাপমাত্রা কম হয়। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি বন্ধন এর স্থায়িত্ব, বন্ধনের স্থায়িত্ব কখন থাকবে, যখন কম্পনটা কম হবে। এবং কম্পনটা কম কখন হবে, যখন তাপজ শক্তি কম হবে আর তাপীয় শক্তি কম। আর তাপীয় শক্তি কম হলে তাপমাত্রাও কম হবে। এখন কি হচ্ছে দেখো, যে এই যে বন্ধনগুলো যে আছে সেই বন্ধনগুলো থাকার জন্য যেমন একটা অণু অন্য অণুর কাছে একটা অণু অন্য অণু থেকে দূরে যেতে পারবে না, ঠিক তেমন ভাবেই একটা অণু অন্য অণুর কিন্তু খুব বেশি কাছেও আসতে পারবে না। মানে ওদের মধ্যে ব্যবধানটা সুস্থির থাকবে, অর্থাৎ ব্যবধানটা না বাড়বে না কমবে। এবার ব্যবধান যদি একই থাকে তার মানে কি ওদের মধ্যে গ্যাপ থাকছে, তার মধ্যে গ্যাপ তৈরি হয়েছে। এবার যদি ওদের মধ্যে বন্ধন না থাকতো তাহলে আমি কি করতে পারতাম, যে একটা জলের অণুর পাশে অন্য একটা জলের অণুকে খুব কাছাকাছি আনতে পারতাম। এবার তার মানে কি হচ্ছে, যতক্ষণ এই হাইড্রোজেন বন্ধন আছে ততক্ষণ একটা জলের অণু অন্য জলের অণুর খুব কাছে আসতে পারবে না, কারণ তাদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন আছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে ওদের মধ্যে ব্যবধান বাড়ছে, ঘনত্ব কমে যাচ্ছে এবং আয়তন বেশি হচ্ছে। এবার যখন আমি তাপমাত্রা বাড়াতে শুরু করব তখন কি হবে, অণুগুলো ধীরে কাঁপতে শুরু করবে, অণুগুলোর কম্পন বৃদ্ধি পেলে কি হবে, ধীরে ধীরে বন্ধন ভেঙে যাবে। এবং যখন বন্ধনগুলো পুরোপুরি ভেঙে যাবে তখন দেখা যাবে যে জলের অণুগুলো পরস্পর পরস্পরের কাছে আসতে পারছে। এর ফলে কি হবে, ওদের আয়তন কমে যাবে এবং ঘনত্ব বেড়ে যাবে। তাহলে এবার আমি পুরো ঘটনাটা এবার বলছি। আমরা তখন ব্যাখ্যামূলক ভাবে আলোচনা করলাম, এখন আমরা দেখব যে কি হয় প্র্যাকটিক্যালি কি হচ্ছে। আমরা জলের তাপমাত্রা ধরলাম -10°C ছিল, অর্থাৎ জলের তাপমাত্রা খুব কম ছিল। এই জলের তাপমাত্রা যখন খুব কম আছে সেই সময় কি আছে, সেই সময় কিন্তু জল বরফে পরিণত হয়েছে। তার কারণটা হচ্ছে যে এই যে একটা H প্লাস অন্য OH মাইনাসকে যে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটা সেক্ষেত্রে খুব তীব্র হচ্ছে এবং জলের মূলকগুলির বা জলের আয়নগুলির অর্থাৎ H প্লাস বা OH মাইনাস বা জলের অণুর কম্পনটা সেক্ষেত্রে খুব কম হচ্ছে। এবার যখনই আমি তাপমাত্রা বাড়াতে শুরু করলাম, অর্থাৎ তাপমাত্রা -10°, যেটা আমি ধরে নিয়েছি তাপমাত্রা, তার থেকে যখনই বাড়াতে শুরু করলাম তখন কেউ ধীরে ধীরে কম্পনটা বাড়তে শুরু করলো। কম্পন বাড়তে বাড়তে দেখা গেল যে যখন জলের তাপমাত্রা 0° হয়ে গেল সেই সময় বরফের যে সুদৃঢ় গঠন ছিল সেই গঠনটা ভেঙে গেল। এবার সেই গঠন ভেঙে যাওয়া মানে হাইড্রোজেন বন্ধন যে পুরোপুরি অবলুপ্ত হয়েছে সেরকম না। আমরা কি করছি, জলের তাপমাত্রা আমি আরো বাড়াচ্ছি, অর্থাৎ 0° থেকে আরো বাড়ছে, 1°, 2° করে যখন বাড়ছে তখনও কিন্তু এই হাইড্রোজেন বন্ধনগুলো উপস্থিত রয়েছে
এবং ধীরে ধীরে কি হচ্ছে 1 ডিগ্রি থেকে যখন 2 ডিগ্রি করলাম, 2 ডিগ্রি থেকে যখন 3 ডিগ্রি করলাম, ধীরে ধীরে হাইড্রোজেন বন্ধনগুলো কাছে আসছে, ধীরে ধীরে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাচ্ছে এবং হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাওয়ার জন্য কি হচ্ছে, জলের অণুগুলো কাছে আসছে। তাহলে আমি কি বললাম যে হয়তো তাপমাত্রা ছিল -5 ডিগ্রি সেলসিয়াস জলের, সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন ছিল এবং সেই বন্ধনগুলো যথেষ্ট দৃঢ় ছিল। তাপমাত্রা -5 থেকে বাড়িয়ে -4, -3, -2, -1 পর্যন্ত 0 ডিগ্রি করলাম, হাইড্রোজেন বন্ধনগুলোর বেশিরভাগ অংশ ভেঙে গেল এবং বরফের সুদৃঢ় গঠন ভেঙে গিয়ে জল তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় চলে আসলো। এবার আমি তাপমাত্রা আরো বাড়ালাম, 1 ডিগ্রি করলাম, 2 ডিগ্রি করলাম, তখন এই হাইড্রোজেন বন্ধনগুলো আরো ভাঙতে শুরু করলো। ফলে কি হচ্ছে, যত তাপমাত্রা বাড়াচ্ছি, 0 ডিগ্রির পরে যত তাপমাত্রা বাড়াচ্ছি, তাপমাত্রা বাড়লে আমরা কি জানি যে সাধারণত আয়তন বেড়ে যায়, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ধন যেহেতু ভেঙে যাচ্ছে, ফলে জলের অণুগুলো কাছাকাছি আসতে পারছে এবং কাছাকাছি আসার ফলে কি হচ্ছে, ওদের আয়তন কিন্তু কমে যাচ্ছে। এই ঘটনাটা 4 ডিগ্রি সেলসিয়াস অবধি ঘটলো, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে জলের তাপমাত্রা যখন 4 ডিগ্রি হলো, সেই 4 ডিগ্রি তাপমাত্রায় জলে উপস্থিত সকল হাইড্রোজেন বন্ধন প্রায় ভেঙে যাচ্ছে। এবার জলের অণুগুলো স্বাভাবিক হয়ে গেল। এবার যখন 4 ডিগ্রি থেকে আমি 5 ডিগ্রি করলাম, তখন জলের অণু কি হচ্ছে, কোনো হাইড্রোজেন বন্ধন নেই, কিন্তু জলের অণুগুলো এবার কি হবে, কম্পন বাড়বে এবং কম্পন বাড়লে কি হবে, জলের অণুগুলোর প্রসারণ হবে। তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম যে 4 ডিগ্রির পর থেকে যদি আমি জলের তাপমাত্রা বাড়াই, তাহলে জলের আয়তন বাড়বে এবং ঘনত্ব কমবে। কিন্তু উল্টো ঘটনাটা কোথায় হলো, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে। আমি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে তাপমাত্রা বাড়িয়েছি, তাহলে আমাদের স্বাভাবিক হিসাব কি বলতে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ার কথা বা ঘনত্ব কমার কথা। কিন্তু জলের ক্ষেত্রে কি হয়েছে, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙছিল, পুরোপুরি ভেঙে যায়নি, ধীরে ধীরে ভাঙছিল এবং যত হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙছিল, জলের অণুগুলো তত পরস্পরের কাছে আসছিল। এবার হাইড্রোজেন অণুগুলো যত পরস্পরের কাছে আসছে, তত ক্ষেত্রে ঘনত্ব বেড়ে যাচ্ছিল এবং আয়তন কমে যাচ্ছিল। তার মানে এখানে উল্টো ঘটনাটা হলো। সেই কারণে এই বিশেষ ঘটনাটাকে আমরা বলি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণকে যদি আমি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে লেখচিত্রটা কেমন হবে? দেখো, আমরা লেখচিত্র ডান দিকে এঁকেছি। যদি তোমরা সেই লেখচিত্রটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা দেখতে পাবে যে যত তাপমাত্রা আমরা বাড়াচ্ছি, 0 ডিগ্রির পরে যখন 1 ডিগ্রি করলাম, তখন তাপমাত্রা বাড়লো, তার ফলে অণুগুলোর কম্পন বাড়লো, কিছু হাইড্রোজেন বন্ধন ভেঙে গেল। হয়তো এইখানকার এই হাইড্রোজেন বন্ধনটা ভেঙে গেল এবং এই হাইড্রোজেন বন্ধনটা ভেঙে গেল। তাহলে কি হলো, এই যে হচ্ছে H+ এবং OH- যে আছে, তারা কি হলো, একটু কাছে আসলো। তা যখনই কাছে আসলো, এর ফলে কি হয়ে গেল, কাছে আসতে যেহেতু পারলো, তাহলে আয়তনটা একটু কমে গেল। আয়তন কমে গেলে কি হচ্ছে, এই দফাটা একটু কমে গেল এবং আয়তন কমে গেলে কি ঘনত্ব বেড়ে গেল। এবার যখন আবার তাপমাত্রা বাড়লো, তখন আরো হয়তো কিছু বন্ধন ভেঙে গেল, আরো যখন বন্ধন ভেঙে গেল, তখন এরা আরেকটু কাছে আসতে পারলো। যখন এরা আরেকটু কাছে আসতে পারলো, তখন কিন্তু দেখো আবার হচ্ছে এদের কি হলো, আয়তন আরো কমে গেল, ঘনত্ব আরো বেড়ে গেল। এবং এই ঘটনাটা কম হচ্ছে আপ টু 4 ডিগ্রি অবধি। যখন 4 ডিগ্রি হচ্ছে, তখন কিন্তু সম্পূর্ণ বন্ধনগুলোই ভেঙে গেল এবং সম্পূর্ণ বন্ধন ভেঙে গেলে তখন এদের ঘনত্ব হয়ে গেল সর্বাধিক। এবং সেই সর্বাধিক ঘনত্বের মানটা কত, সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সিসি বা এসআই পদ্ধতিতে 1000 কেজি পার মিটার কিউব। এবং এই ক্ষেত্রে আয়তন কিন্তু সর্বনিম্ন হয়েছে। এবার জল কিন্তু স্বাভাবিক তরল অবস্থায় চলে আসলো, পূর্ণ তরল হয়ে গেল। এরপরে কি হচ্ছে, এরপর যখন তাপমাত্রা বাড়বে, জলের অণুগুলোর কম্পন বাড়বে এবং তারা কি হবে, পরস্পর থেকে দূরে সরে যাবে এবং ছড়িয়ে যাবে। তাহলে এই যে 0 ডিগ্রি 4 থেকে 4 ডিগ্রির মধ্যে তাপমাত্রা বাড়ানো সত্ত্বেও আয়তন না বৃদ্ধি পেয়ে আয়তন হ্রাস পেল এবং ঘনত্ব বৃদ্ধি পেল। এবং 4 ডিগ্রির পর থেকে স্বাভাবিকভাবে হচ্ছে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পেল এবং ঘনত্ব হ্রাস পেল। এই যে বিশেষ ঘটনা, তাকে আমরা বলছি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার জলের এই ব্যতিক্রান্ত প্রসারণের ফলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, সেটা একটু আমরা এবার ছবি সহ আলোচনা করে নিই। আমরা একটা জলাশয় এঁকেছি, যে জলাশয় টোটাল যে জল আছে তাকে আমি কতগুলো স্তরে বিভক্ত করছি। আমি ধরে নিচ্ছি জলাশয়ের উপরে প্রকৃতির তাপমাত্রা হয়তো -10 ডিগ্রি সেলসিয়াস। এবার এই যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এবার কি হচ্ছে, তাহলে হয়তো জলের তাপমাত্রা হয়তো 8 ডিগ্রি সেলসিয়াস, আমি এখানে 10 ডিগ্রি সেলসিয়াস রাখলাম জলের তাপমাত্রা।
এবার দেখো এখানে আছে 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে আছে -10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই যে -10 আর এখানে 10 আছে, এই ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে হচ্ছে এখানে ঠান্ডা এখানে গরম, তাহলে কি হবে এখান থেকে তাপ ধীরে ধীরে নিচে এদিকে বেরিয়ে যাবে। এই যে তাপ যখন এখানে যাচ্ছে ধীরে ধীরে এখানকার তাপমাত্রা কমতে থাকবে এবং 10 থেকে কমতে কমতে যখনই 4 ডিগ্রি সেলসিয়াস হলো, 4 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছে ঘনত্ব সর্বাধিক হচ্ছে। ঘনত্ব বেশি হয়ে যাওয়া মানে এই স্তরটা কিন্তু খুব ভারী হয়ে গেল। তাহলে ঘনত্ব বেড়ে যাওয়া মানে ওজন বেড়ে যাওয়া, তাহলে এই স্তরটা ঘনত্ব বেশি হয়ে গেল মানে ভারী হয়ে গেল। এর ফলে কি হচ্ছে এই স্তরটা ধীরে ধীরে সবার নিচে চলে আসলো। তাহলে এবার সবার নিচে যখন চলে আসলো তখন এই নিচের স্তরের তাপমাত্রা হলো 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে এবার এই স্তরটা এখানে আসলো, এর তাপমাত্রা আবার 10 ডিগ্রি সেলসিয়াস। এবার এ কি করবে, এও ধীরে ধীরে তাপমাত্রা কমতে কমতে 4 ডিগ্রি সেলসিয়াস যখন হলো তখন এও আবার নিচে চলে আসলো এখানে। তাহলে এখানকার তাপমাত্রা হলো 4 ডিগ্রি সেলসিয়াস। এই করতে করতে প্রত্যেকটা স্তর চলে আসলো, তাহলে এখান থেকে আপ টু একজনকে 4 ডিগ্রি সেলসিয়াস থাকলো। এবার সবচেয়ে শেষ স্তরটা যার তাপমাত্রা প্রথমে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, এবার সে ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো। ঠান্ডা হতে যখন সে 4 ডিগ্রি হয়ে গেল তখন সেও তো ভারী হয়ে গেল, কিন্তু সেটা নিচে নামতে পারছে কারণ নিচে সর্বত্রই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জল আছে এবং যাদের ঘনত্ব সর্বাধিক। তাহলে এবার এখানে স্থির থাকতে হলো। এবার কি হচ্ছে এখানকার তাপমাত্রা আরো কম, তাই সেই জন্য কি হচ্ছে 4 থেকে কমে 10 থেকে কমে 4 হলো, 4 থেকে কমে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি করলো। তারপর প্রতি 1 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জল থেকে যখন 80 ক্যালোরি করে তাপ বেরিয়ে যাচ্ছে তখন সে বরফে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে ধীরে ধীরে কি হচ্ছে এই স্তরটা বরফে পরিণত হয়ে গেল, কিন্তু বরফ আবার তাপের কুপরিবাহী। তাহলে কি হচ্ছে এই যে কুপরিবাহী বরফের স্তর আছে যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, সেই স্তরটাকে ভেদ করে তাপ কিন্তু নিচ থেকে সহজে তাহলে কি হচ্ছে সেই তাপমাত্রা কিন্তু এখানকার তাপমাত্রা -10 ডিগ্রির জন্য এখানকার তাপমাত্রা 0 ডিগ্রি হওয়ার পর প্রতি 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি করে তাপ বেরিয়ে যাওয়ার পরে বরফে পরিণত হচ্ছে এবং সেই বরফ ভেদ করে কিন্তু তাপ কখনোই এখান থেকে শোষিত হয়ে উপরে যেতে পারছে না। এর ফলে কি হচ্ছে নিচের জলটা কিন্তু সহজে বরফে পরিণত হচ্ছে, নিচের জলটা জলই থাকছে এবং শুধুমাত্র এই কারণেই দেখা যাচ্ছে যে কোনো হ্রদ বা সমুদ্র বা পুকুর সেখানকার শুধুমাত্র উপরের স্তরেই বরফ জমে, তার বাইরে কিন্তু নিচের দিকে খুব বেশি বরফ জমে না। এবং এই জলের মধ্যে যার তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, সেই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলের মধ্যে কিন্তু সমস্ত জলজ জীবকুল প্রাণ ধারণ করে বেঁচে থাকতে পারে। এখন তরলের ঘনত্ব সম্পর্কিত একটি আলোচনা আমি একটু বিস্তৃতভাবে করি। তরলের তাপমাত্রা বাড়লে ঘনত্ব হ্রাস পায়, স্বাভাবিকভাবে তরলের তাপমাত্রা বাড়লে ঘনত্ব হ্রাস পায়। এই ক্ষেত্রে এই তাপমাত্রা হ্রাস তাপমাত্রা বৃদ্ধির উপরে কিভাবে নির্ভর করছে সেটা আমরা একটু এখানে দেখে নেব। আমরা জানি 1 + x টু দি পাওয়ার n সমান 1 + nx যখন x টা একের তুলনায় খুব ক্ষুদ্র। এক্ষেত্রে গামা টি এটাও কিন্তু একের তুলনায় খুব ক্ষুদ্র হয়, যেখানটা t মানে হচ্ছে T2 - T1 অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি এবং গামা হচ্ছে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এইবার এখানে একটা কথা বলি যে আমরা বলতে পারছি যে ধরে নাও T1 তাপমাত্রায় m ভরের তরলের আয়তন V1 এবং ঘনত্ব D1, অতএব D1 = m/V1। কেন লিখতে পারলাম? দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাই T1 তাপমাত্রায় ঘনত্ব কত হলো m/V1, যাকে আমরা বলছি D1, এবং T2 তাপমাত্রায় m ভরের তরলের আয়তন দাঁড়াচ্ছে V2 এবং ঘনত্ব D2, অতএব D2 = m/V2। এখন দুটো ঘটনা হতে পারে, যদি T1 এর তুলনায় T2 বড় হয়
তাহলে V1 এর তুলনায় V2 বড় হবে, সেই ক্ষেত্রে V1 এর তুলনায় V2 ছোট হবে। কিন্তু যদি T1 এর তুলনায় T2 ছোট হয়, তাহলে V1 এর তুলনায় V2 ছোট হবে, সেক্ষেত্রে D1 এর তুলনায় D2 বড় হবে। অর্থাৎ তাপমাত্রা কমলে ঘনত্ব বাড়বে, তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, V2 equal to V1 1 plus gamma T2 minus T1 বা V1 1 plus gamma T, যেখানে T সমান সমান T2 minus T1। তাহলে D2 equal to কত, M by V2। তাহলে M divided by V2 মানে কত, V1 1 plus gamma T। তাহলে M by V1 into 1 by 1 plus gamma T। তাহলে D1 into 1 plus gamma T to the power minus 1। তাহলে এই যে সূত্রে বার করলাম, তাহলে পাওয়ারটা কি যাবে, সামনে চলে আসবে। তাহলে কত দাঁড়ালো, D1 1 plus পাওয়ারটা হচ্ছে -1, তাহলে সামনে আসলো into gamma T। তাহলে কি দাঁড়ালো, D1 1 minus gamma T। তাহলে D2 equal to D1 1 minus gamma T। তার মানে তাপমাত্রা যত বাড়াবো ঘনত্ব হ্রাস পাবে, তাপমাত্রা কমালে ঘনত্ব বাড়বে। তাহলে আমরা আজকে তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই থাকলো। সবাই সুস্থ থেকো এবং বাড়িতে থেকো।